সাল 1954। শীতল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন দেশকে ভেতর ও বাইরের শত্রুদের থেকে রক্ষা করতে একটি সংস্থা তৈরি করে। নাম দেওয়া হয় কমিটেড গোসুদারস্তভেন্নয় বেজোপাসনস্তি বা কেজিবি, অর্থাৎ রাষ্ট্র নিরাপত্তা কমিটি। এই সংস্থাটির কাজ ছিল তথ্য সংগ্রহ করা, গোপনে নজর রাখা, সীমান্ত পাহারা দেওয়া এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়া। কাগজে কলমে এটি ছিল দেশের সুরক্ষার জন্য, কিন্তু বাস্তবে এটি বেশি রক্ষা করত দেশের শাসন ব্যবস্থাকে। কেজিবির সদস্যরা সাধারণ মানুষকে নজরে রাখত। এই গুপ্তচরেরা ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ঢুকে পড়ত আর খুঁজে বের করত সরকার বা দেশবিরোধীদের। তখন চারদিকে ছিল গুপ্তচর, মানুষের চাকরি এক রাতেই চলে যেত। অনেক সমালোচককে ধরে নিয়ে যাওয়া হতো কারাগার বা শ্রম শিবিরে, কেউ কেউ একেবারেই হারিয়ে যেত। এতে ধীরে ধীরে ভয় মানুষের জীবনের অংশ হয়ে যায়। এটি শুধু একটি সাধারণ গোয়েন্দা সংস্থা ছিল না, এটি ছিল মানুষের উপর নিয়ন্ত্রণ রাখার একটি উপায়। এই সংস্থার ভেতরেই কাজ করতেন একজন কর্মকর্তা, যার নাম ছিল ভ্লাদিমির পুতিন। তিনি তখন বিখ্যাত কেউ ছিলেন না, কোনো বড় রাজনৈতিক সম্পর্কও ছিল না। তিনি শিখেছিলেন কিভাবে গোপনে কাজ করতে হয়, শৃঙ্খলা মেনে চলতে হয় এবং কিভাবে ক্ষমতা ব্যবহার করতে হয়। এই দক্ষতাগুলো ছিল পর্দার আড়ালে কাজ করার জন্য, সামনে এসে নেতৃত্ব দেওয়ার জন্য নয়। তারপর সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, কেজিবি বন্ধ হয়ে যায়, রাশিয়া ঢুকে পড়ে অস্থিরতা, দুর্নীতি আর হতাশায়। কেজিবির অনেক পুরনো কর্মকর্তা নতুন এই পরিস্থিতিতে টিকে থাকতে পারেনি, কেউ কেউ একেবারে আত্মগোপনে চলে যান। কিন্তু পুতিন হারিয়ে যায়নি। খুব অল্প সময়ের মধ্যেই তিনি ছোট পদ থেকে উঠে এসে মস্কোর ক্ষমতার কেন্দ্রে পৌঁছে যান। প্রথমে গুরুত্বপূর্ণ দায়িত্বে, তারপর প্রধানমন্ত্রী, এরপর প্রেসিডেন্ট। কিভাবে এমনটা সম্ভব হলো? পুতিন কি শুধু ভাগ্যবান ছিলেন, নাকি কেজিবির কৌশলগুলো সম্পূর্ণভাবে কখনো হারিয়ে যায়নি? 7 অক্টোবর 1952। ভ্লাদিমির পুতিন সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদ শহরে জন্মগ্রহণ করেন, যা আজ সেন্ট পিটার্সবার্গ নামে পরিচিত। তার ছোটবেলা কেটেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কঠিন সময়ে। শহরটি তখন ভীষণ ক্ষতিগ্রস্ত ছিল, আর মানুষের জীবনে এর প্রভাব ছিল গভীর। তার জন্মের আগেই তার 2 বড় ভাই মারা যায়, একজন ছোটবেলায়, আরেকজন লেনিনগ্রাদে অবরোধের সময়। তিনি বড় হন একটি ছোট্ট ফ্ল্যাটে, যেখানে আরও কয়েকটি পরিবার একসাথে থাকত। তখন এটাই ছিল সাধারণ ব্যাপার। তার বাবা ছিলেন সৈনিক, আর তার মা কাজ করতেন একটি কারখানায়। ছোট থেকেই তিনি এমন এক পরিবেশে বড় হন যেখানে ছিল নিয়ম, কষ্ট আর রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণ। 1975 সালে তিনি লেনিনগ্রাদ স্টেট ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেন। এরপর তিনি যোগ দেন কেজিবিতে, যা ছিল দেশের প্রধান গোয়েন্দা সংস্থা। তাদের কাজ শুধু দেশের বাইরের খবর নিয়ে আসা ছিল না, তারা দেশের ভেতরের জনগণের উপরও নজর রাখত এবং ভিন্নমত দমন করত। কেজিবি তাদের কর্মকর্তাদের শেখাতো ধৈর্য ধরে মানুষকে নিজের পক্ষে আনতে, মানুষের দুর্বলতা বুঝতে এবং সুযোগ কাজে লাগাতে। প্রশিক্ষণ শেষ করে পুতিন কাজ করেন গোয়েন্দা বিভাগে। তার কাজ ছিল সন্দেহজনক মানুষকে নজরে রাখা এবং গোপন তথ্যদাতা তৈরি করা। 1980-এর দশকের মাঝামাঝি সময়ে তাকে পাঠানো হয় পূর্ব জার্মানির ড্রেসডেনে। সেখানে তিনি কূটনৈতিক পরিচয়ের আড়ালে কাজ করতেন এবং সোভিয়েত গোয়েন্দা কার্যক্রমে সাহায্য করতেন। তার দায়িত্ব ছিল তথ্য সংগ্রহ, নজরদারি এবং গোপন তথ্য রক্ষা করা। তিনি সেখানে ছিলেন 1989 সাল পর্যন্ত, যখন বিক্ষোভের ঢেউয়ে পূর্ব ইউরোপে কমিউনিস্ট শাসন ভেঙে পড়ে। তখন সোভিয়েত গোয়েন্দা কার্যক্রমও প্রায় থেমে যায়। এরপর 1989 সালে সোভিয়েত ব্লক ভেঙে পড়া শুরু করে, পূর্ব ইউরোপ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, আর একের পর এক কমিউনিস্ট সরকার পতন হয়। 1991 সালের মধ্যে সোভিয়েত ইউনিয়ন পুরোপুরি ভেঙে যায়, কেজিবি বন্ধ হয়ে যায়, আর যে রাজনৈতিক ব্যবস্থায় পুতিন কাজ করতেন সেটিও শেষ হয়ে যায়। তিনি রাশিয়ায় ফিরে আসেন একটি কঠিন সময়ে। তখন অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ছিল।
এটি ছিল সোভিয়েত শক্তির শেষ অধ্যায়, কিন্তু ভ্লাদিমির পুতিনের জন্য এটাই ছিল তার উত্থানের শুরু। রাশিয়ায় ফিরে আসার পর পুতিন নিজের শহর সেন্ট পিটার্সবার্গে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি শহর প্রশাসনে কাজ করেন, যেখানে তখন মেয়র ছিলেন আনাতোলি সোবচাক। সেখানে তার দায়িত্ব ছিল বিদেশি সম্পর্কে দেখা এবং অর্থনৈতিক চুক্তি পরিচালনা করা। সেই সময় রাশিয়া দ্রুত বেসরকারীকরণের পথে এগোচ্ছিল। পুরনো সোভিয়েত ব্যবস্থা থেকে নতুন ব্যবস্থায় রূপান্তরের চেষ্টা চলছিল। সেন্ট পিটার্সবার্গে কাজ করার সময় পুতিন মস্কোর কর্মকর্তাদের নজরে আসেন। কারণ ছিল তার আনুগত্য, শৃঙ্খলা এবং জটিল রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে শান্তভাবে কাজ করার ক্ষমতা। মেয়র আনাতোলি সোবচাকের অধীনে কাজ করার সময় তিনি বিদেশি বিনিয়োগ চুক্তি দেখাশোনা করতেন এবং এমন সব বিষয় দেখতেন যেগুলোর জন্য দরকার ছিল গোপনীয়তা ও বিশ্বাস। তার কাজ তাকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যায়, যেখানে সরকার ও ব্যবসায়ীরা একসাথে কাজ করছিল এক পরিবর্তনশীল অর্থনীতির সময়ে। 1996 সালে আনাতোলি সোবচাক নির্বাচনে হেরে গেলে পুতিন মস্কোতে চলে যান। সেখানে তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের অধীনে তাকে প্রেসিডেন্ট প্রশাসনে কাজ করার সুযোগ দেওয়া হয়। এখানে তিনি আঞ্চলিক সরকারগুলোর কাজ দেখতেন এবং ক্রেমলিনের প্রতি তাদের আনুগত্য পর্যবেক্ষণ করতেন। তার শৃঙ্খলাবদ্ধ কাজের ধরন এবং সাবেক কেজিবি অভিজ্ঞতা তাকে দ্রুত এগিয়ে দেয়। 1998 সালে বরিস ইয়েলৎসিন তাকে নিয়োগ দেন রাশিয়ার প্রধান নিরাপত্তা সংস্থা এফএসবি এর প্রধান হিসাবে। এই সংস্থাটি ছিল পুরনো কেজিবির পরিবর্তিত রূপ, যা দেশের ভেতরের নিরাপত্তা দেখাশোনা করত। 1999 সালে অর্থনৈতিক সংকট ও জনগণের আস্থাহীনতার কারণে সরকারের অবস্থা দুর্বল হয়ে পড়ে। সেই বছরেই বরিস ইয়েলৎসিন পুতিনকে প্রধানমন্ত্রী করেন, কিন্তু কিছু সপ্তাহের মধ্যেই রাশিয়ার অ্যাপার্টমেন্ট ভবনে একাধিক বিস্ফোরণে শত শত মানুষ প্রাণ হারায়। তখন সরকার চেচেন বিদ্রোহীদের দায়ী করে, সেখানে সামরিক অভিযান শুরু করে। তখন পুতিন এই যুদ্ধের প্রধান মুখ হয়ে ওঠেন। তিনি প্রতিশ্রুতি দেন শৃঙ্খলা ফিরিয়ে আনার এবং আক্রমণকারীদের দমন করার। রুশ বাহিনী চেচনিয়ায় প্রবেশ করে, আর এই যুদ্ধই তার ক্ষমতায় ওঠার একটি গুরুত্বপূর্ণ ধাপ হয়ে ওঠে এবং তার জনপ্রিয়তা বাড়তে থাকে, কারণ একটি অনিশ্চিত সময়ে সরকার শক্তি ও স্থিতিশীলতার বার্তা দিচ্ছিল। 31 ডিসেম্বর 1999 বরিস ইয়েলৎসিন পদত্যাগ করেন এবং পুতিনকে রাশিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। কয়েক মাসের মধ্যেই পুতিন নির্বাচনেও জিতে যান। এখন তিনি আর পর্দার আড়ালে ছিলেন না, এখন তিনি সরাসরি দেশের ক্ষমতার সর্বোচ্চ চূড়ায় উঠে আসেন। সে সময় কিছু ধনী ব্যবসায়ীরা রাজনীতি ও মিডিয়ায় বড় প্রভাব রাখত। ক্ষমতা গ্রহণের পর থেকেই পুতিন রাষ্ট্রের নিয়ন্ত্রণ শক্ত করতে শুরু করেন। তিনি এসব ধনী ব্যবসায়ীর রাজনৈতিক প্রভাব কমান। কেউ সরকারের বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, আর বাকিদের রাজনীতি থেকে দূরে থাকতে বলা হয়। এতে রাষ্ট্রের ক্ষমতা বাড়ে। একই সময়ে পুতিন সরকার জাতীয় টেলিভিশনের উপর নিয়ন্ত্রণ বাড়ায়, কারণ তখন বেশিরভাগ মানুষ খবর জানত টিভির মাধ্যমে। স্বাধীন গণমাধ্যমগুলো ধীরে ধীরে রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে নেওয়া হয় বা বন্ধ করে দেওয়া হয়। এর ফলে সরকার সহজে জনগণের কাছে নিজের বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়। চেচনিয়ায় যুদ্ধ তখনও চলছিল। পুতিনের প্রথম দফা শাসনকালে রুশ সেনাবাহিনী সেখানে ব্যাপক অভিযান চালায়। মানবাধিকার সংগঠন এবং আন্তর্জাতিক সংস্থাগুলো রুশ বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষের মৃত্যু, নিখোঁজ হওয়া এবং নির্যাতনের অভিযোগ তোলে। আন্তর্জাতিক সমালোচনা থাকা সত্ত্বেও এই যুদ্ধ দেশের ভিতরে পুতিনের জনপ্রিয়তা বাড়িয়ে দেয়। অনেক মানুষ মনে করে তিনি অস্থিরতার পর দেশে শৃঙ্খলা ফিরিয়েছেন। এই ঘটনাগুলোই রাশিয়ার ক্ষমতার ভারসাম্য বদলে দেয়, কিন্তু রাজনৈতিক বিরোধিতা দুর্বল হয়ে যায় আর ক্ষমতা ধীরে ধীরে প্রেসিডেন্টের হাতে কেন্দ্রীভূত হয়। তাই পুতিনের ক্ষমতা যত বাড়ে, রাজনৈতিক বিরোধিতা ততই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এই সময় যে সকল সাংবাদিক, সাবেক গোয়েন্দা কর্মকর্তা এবং রাজনৈতিক নেতা সরকারকে সমালোচনা করতেন, তারা হয় গ্রেফতার হয়েছেন, না হয় দেশ ছেড়েছেন বা বিভিন্ন সহিংসতার মুখে পড়েছেন। কিছু পরিচিত সমালোচকের মৃত্যু আন্তর্জাতিকভাবে সন্দেহ তৈরি করে। 50 জনেরও বেশি সমালোচক সন্দেহজনক পরিস্থিতিতে মারা যায়।
উদাহরণ হিসেবে সাংবাদিক আন্না পলিতকভস্কায়ার কথা বলা যায়। তাকে 2006 সালের অক্টোবর মাসে মস্কোর নিজের অ্যাপার্টমেন্ট ভবনে গুলি করে হত্যা করা হয়। তিনি আগেও একবার এমন হামলা থেকে বেঁচে গিয়েছিলেন এবং চেচনিয়ার যুদ্ধ নিয়ে ধারাবাহিকভাবে রিপোর্ট করেছেন। তিনি রুশ নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করতেন। তার হত্যাকাণ্ড বিশ্বজুড়ে নিন্দা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে। একই বছর সাবেক রুশ গোয়েন্দা কর্মকর্তা আলেকজান্ডার লিতভিনেঙ্কো লন্ডনে বিষক্রিয়ার কারণে মারা যান। তিনিও রুশ নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন এবং দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। পরবর্তীতে ব্রিটিশ তদন্তে বলা হয় এই হত্যার পেছনে রাশিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছিল। 2015 সালে বিরোধী নেতা বরিস নেমৎসভকে গুলি করে হত্যা করা হয়। তিনি রাশিয়া সরকারের কঠোর সমালোচক ছিলেন এবং ইউক্রেনে রাশিয়ার পদক্ষেপের বিরোধিতা করতেন। রাশিয়ার সবচেয়ে নিরাপদ এলাকার মধ্যে এই হত্যাকাণ্ড মানুষের মধ্যে বড় উদ্বেগ তৈরি করে। পুতিনের সবচেয়ে পরিচিত বিরোধী নেতা ছিলেন অ্যালেক্সেই নাভালনি। তিনি সরকারি বড় বড় কর্মকর্তাদের দুর্নীতি খুঁজে বের করতেন এবং রাজনৈতিক বিরোধ গড়ে তুলতেন। 2020 সালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং পরে জানা যায় তাকে নার্ভ এজেন্ট দিয়ে বিষ দেওয়া হয়েছিল। বিদেশে চিকিৎসার পর তিনি বেঁচে যান, কিন্তু 2021 সালে রাশিয়ায় ফেরার পর তাকে গ্রেফতার করা হয়। 2024 সালের ফেব্রুয়ারিতে রুশ কর্তৃপক্ষ জানায় তিনি একটি কারাগারে হাঁটার সময় অসুস্থ হয়ে মারা গিয়েছেন, কিন্তু তার সমর্থক এবং অনেক বিদেশি নেতা এই মৃত্যুর বিষয়ে সন্দেহ প্রকাশ করেন এবং স্বাধীন তদন্তের দাবি জানান। এর মধ্যেই পুতিনের ক্ষমতার 2 দশকেরও বেশি সময় পার হয়ে যায়। দেশের ভিতরে ক্ষমতা শক্ত করার পাশাপাশি তিনি দেশের বাইরেও ধীরে ধীরে রাশিয়ার প্রভাব বাড়াতে শুরু করেন। সোভিয়েত ইউনিয়নের সাবেক অনেক দেশ তখন স্বাধীন হয়ে গিয়েছিল এবং তাদের মধ্যে কয়েকটি দেশ পশ্চিমা জোটের দিকে এগোচ্ছিল। 2008 সালে যখন জর্জিয়ান সেনা ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়, তখন রুশ সেনাবাহিনী জর্জিয়ায় প্রবেশ করে। তারা জানায় রাশিয়া নিজেদের নাগরিক ও শান্তিরক্ষীদের রক্ষা করতে এসেছে, ফলে সংঘর্ষ দ্রুত তীব্র আকার ধারণ করে। এটি ছিল সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর রাশিয়ার প্রথম বড় বিদেশি সামরিক অভিযান। এই যুদ্ধ খুব অল্প সময় স্থায়ী ছিল। এটি 8 আগস্ট 2008 থেকে শুরু হয়ে 12 আগস্ট 2008 তারিখে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়। 6 বছর পর 2014 সালে আবার ঘটনা ঘটে। ইউক্রেনে রাজনৈতিক অস্থিরতার কারণে রাশিয়ার সমর্থিত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর অস্থায়ীভাবে আলেকজান্ডার তুর্চিনভ এবং পরে পেট্রো পোরোশেঙ্কো প্রেসিডেন্ট হন। এই সময় রাশিয়া ইউক্রেনের উপদ্বীপ ক্রিমিয়ায় সেনা পাঠায় এবং উপদ্বীপটি নিয়ন্ত্রণে নেয়। এরপর রাশিয়ার সমর্থিত স্থানীয় প্রশাসনের মাধ্যমে সেখানে একটি গণভোটের আয়োজন করে। পরে এই গণভোটের ফলাফলকে সামনে রেখে রাশিয়া ক্রিমিয়াকে নিজেদের অংশ হিসেবে ঘোষণা করে। ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তের পর ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এর তীব্র সমালোচনা করে। তারা এই ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করে এবং এর জবাবে রাশিয়ার উপর অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। এর পরবর্তী বছরগুলোতে সেখানে ইউক্রেনীয় সেনাবাহিনী এবং রাশিয়া সমর্থিতদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা দীর্ঘদিন ধরে চলতে থাকে। এই সংঘর্ষ এখনও পুরোপুরি শেষ হয়নি। 2019 সালে ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি যুদ্ধ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার কথা বলেন এবং পশ্চিমা সামরিক ও নিরাপত্তা জোট ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এই কারণে 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরও বড় আকারে ছড়িয়ে পড়ে, যা আন্তর্জাতিক উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। রুশ সেনারা ইউক্রেনের বিভিন্ন দিক থেকে সীমান্ত পার হয়ে ঢুকে পড়ে। মিসাইল হামলায় ইউক্রেনের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। বড় বড় শহরগুলো আক্রমণের মুখে পড়ে আর লক্ষ লক্ষ মানুষ নিজেদের বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। এই যুদ্ধ হয়ে ওঠে ইউরোপের বহু দশকের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ। 2023 সালের মার্চ মাসে ইউক্রেনীয় শিশুদের অবৈধভাবে স্থানান্তরের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এদিকে পুতিন অন্য দেশে যুদ্ধ করার পাশাপাশি দেশের ভিতরেও নিয়ন্ত্রণ আরও কঠোর করে। রাশিয়ার যুদ্ধ এবং দেশের খবর অনেকটাই রাষ্ট্র নিয়ন্ত্রিত টিভি ও সরকারি বার্তার মাধ্যমে প্রচার করা হয়। একই সময়ে রাশিয়ার রাজনৈতিক ব্যবস্থাতেও পরিবর্তন নিয়ে আসা হয়।
2020 সালে সংবিধানে পরিবর্তন এনে পুতিনকে আরও বেশি সময় ক্ষমতায় থাকার সুযোগ দেওয়া হয়। এই পরিবর্তনের ফলে আগের মেয়াদ সীমার হিসাব নতুন করে শুরু হয়, যাতে তিনি আরও অনেক বছর ক্ষমতায় থাকতে পারেন। পুতিন সবসময় দেশের সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন। এই সংস্থাগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং অভ্যন্তরীণ বিরোধ দমন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের আনুগত্যের কারণে যুদ্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক চাপের মাঝেও তার সরকারের নিয়ন্ত্রণ এখনো টিকে আছে। পুতিন প্রথমবার ক্রেমলিনে আসেন এমন এক সময়ে যখন রাশিয়া রাজনৈতিকভাবে অস্থির এবং অর্থনৈতিকভাবে দুর্বল ছিল। পরবর্তী বছরগুলোতে তিনি ধীরে ধীরে দেশের রাজনৈতিক ব্যবস্থা বদলে দেন, ক্ষমতা কেন্দ্রীভূত করেন এবং বিরোধীদের প্রভাব কমিয়ে দেন। তার সিদ্ধান্তগুলো রাশিয়াকে পাশের দেশের সঙ্গে সংঘাতে নিয়ে যায় এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনা বাড়ায়। আন্তর্জাতিক আদালত তার সরকারের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ তোলে আর ইউক্রেন যুদ্ধের কারণে নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু তারপরও তার নেতৃত্বে রাশিয়া রাষ্ট্র হিসেবে শক্তিশালী হয় এবং দেশের সেনাবাহিনী দেশের বাইরেও সক্রিয় ভূমিকা নিতে শুরু করে। পশ্চিমা নিষেধাজ্ঞা থাকার পরও তিনি দেশের অর্থনীতির উপরও বড় প্রভাব রাখেন। এত চাপে থাকা সত্ত্বেও পুতিন রাশিয়ার রাষ্ট্র কাঠামো টিকিয়ে রাখে এবং দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ বজায় রাখেন। রাশিয়ার কাছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র ভাণ্ডার রয়েছে, যা প্রায় 5,500 থেকে 6,000 ওয়ারহেড, যার মধ্যে প্রায় 1,500টি সরাসরি ব্যবহারের জন্য প্রস্তুত, যা যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং এশিয়ার বড় অংশে পৌঁছতে পারে। রাশিয়ার সামরিক নীতিতে বলা আছে, শুধু পারমাণবিক হামলার জবাবেই নয়, বরং যদি দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তাহলেও পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে তারা দ্বিতীয়বার ভাববে না। রাশিয়া এখনও নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করছে, যেমন দ্রুতগতির ক্ষেপণাস্ত্র, পারমাণবিক শক্তিচালিত মিসাইল সম্পর্কে ধারণা এবং মোবাইল ক্ষেপণাস্ত্র লঞ্চার, যা খুঁজে পাওয়া কঠিন। তাই পশ্চিমা দেশগুলোর উদ্বেগ শুধু অস্ত্রের সংখ্যা নিয়ে নয়, বরং সামরিক নীতি, আধুনিকীকরণ এবং রাজনৈতিক উত্তেজনার সমন্বয় নিয়ে। ভ্লাদিমির পুতিনের জীবন শুরু হয়েছিল গোপনীয়তা, নিয়ন্ত্রণ এবং শক্তির উপর বিশ্বাস দিয়ে। আজ তিনি বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তির নেতৃত্বে আছেন, পশ্চিমাদের সঙ্গে দীর্ঘ সংঘাতে জড়িত একটি দেশ চালাচ্ছেন এবং তার ক্ষমতা ছাড়া কোনো স্পষ্ট ইঙ্গিতও নেই। ইতিহাসে শক্তিশালী নেতারা আসেন এবং চলেও যায়, সাম্রাজ্য গড়ে ওঠে আবার ভেঙেও যায়, কিন্তু তিনি একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা, যিনি শীতল যুদ্ধের ছায়া থেকে উঠে এত বড় সামরিক ও পারমাণবিক ক্ষমতার অধিকারী হয়ে এখনও টিকে আছেন। তাই এখন আসল প্রশ্ন শুধু তিনি কি করছেন তা নয়, পরবর্তী সময়ে কি হবে আর বিশ্ব কি প্রস্তুত যদি ভবিষ্যৎ আরও কঠিন হয়ে ওঠে। আজকের ভিডিওতে পুতিনের রাষ্ট্র পরিচালনার ধরন বিবেচনা করে আপনার কি মনে হয়? তিনি কি একজন স্বৈরাচারী শাসক নাকি দেশপ্রেমিক নেতা? ভিডিওটি দেখার জন্য বিডি রয়ের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ।